চুক্তি বাংলাদেশের কোনো সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি, কোনো পেপার পত্রিকা ডিসকাস করা হয়নি। এবং আমার বিশ্বাস যে আপনি একটা টক শো পরিচালনা করেন, বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন গুণীজন এখানে আসেন, আপনি সহ কারো কাছে চুক্তির কোনো কপি নাই। এটা আমি বিশ্বাস করি, থাকে আমাদেরকে দিবেন, এটার উপরে কথা বলবেন। এখন দুই দলে যদি সাক্ষাৎ করে, এই দুই দলই তো এখন পার্লামেন্টে আছে, তাহলে সমস্যাটা কোথায়? পার্লামেন্টে ডিসকাস করলে, পার্লামেন্ট তো আমার সার্বভৌমত্বের প্রতীক। আমি যদি এই দেশের মালিক হই, আপনি যদি এই দেশের মালিক হন, দেশের মানুষ যদি দেশের মালিক হয়, তাহলে যে চুক্তিটা করলো সেই চুক্তিটা নিয়ে পার্লামেন্টে কেন আলোচনা হচ্ছে না? পার্লামেন্টে একটা রাজনীতির দলকে আপনি ব্যান করে দিলেন, ফাইন, তারা ব্যান করলেন, আপনারা যৌক্তিক মনে করেছেন, ভেরি গুড, কেউ কথা বললেই করবেন। কিন্তু যে চুক্তিটা আপনার দেশের কল্যাণ বয়ে নিয়ে আসবে, সে চুক্তিটা সম্পর্কে কেন দেশের মানুষ জানবে না? প্রথম কথা হচ্ছে, যদি আমি দেশের মানুষ হই, বোকা হই, অজ্ঞ হই, অশিক্ষিত হই, আমাকে তো এটা জানতে হবে যে আমার কি চুক্তিটা করা হয়েছে, এই চুক্তিটার বিষয়বস্তুটা কি। এই চুক্তিটা যদি বিষয়বস্তু আমি না জানি, তাহলে তো আপনার আমার এই চুক্তি তো আমি এই চুক্তির কোনো রেজাল্ট তো পাবো না। আমি আমি কি কথাগুলো আপনি বুঝাতে পারছি? যে যে চুক্তিটা বলা হচ্ছে যে বিএনপি এবং জামাত তারা দুজনেই ক্ষমতায় আছে, তারা এই চুক্তিতে সম্মতি আছে, তাহলে হোয়ার ইজ দ্য প্রবলেম টু ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার ইন দ্য পার্লামেন্ট? কারণ আমরা কথায় কথায় বলি গোলামী চুক্তি ভারতের সাথে হয়েছে, ভেরি গুড, আমরা জনগণ বিশ্বাস করি গোলামী চুক্তি হয়েছে। আমাদের স্লোগান ছিল ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। তো সেই ক্ষেত্রে এখন ঢাকা না করাচ্ছি, এটা আমরা অনেকে স্লোগান দিচ্ছি, কারণ হচ্ছে যে আপনি আমি কেউ জানি না, আমরা যদি এই দেশের মালিক হই, এটা যদি একটা ডেমোক্রেটিক দেশ হয়, আমরা যদি ডেমোক্রেসি উদ্ধার করার জন্য শেখ হাসিনাকে পালাতে বাধ্য করি তার সরকার সহ, এবং যদি তাদেরকে নিষিদ্ধ করি, তাহলে আমেরিকার সাথে যে চুক্তিটা হলো সেটা আমরা জানবো না কেন? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, এই যে পলাতক আউস্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যাকে আমরা নিষিদ্ধ করেছি, সে পলানের আগেও বলেছে যে আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাওয়া হয়েছিল, আমি দেইনি। সে আমাকে বলেছে সাগর পাড়ে দিয়ে আমার আমেরিকার সাথে যাওয়ার কথা নেই। সে বারংবারই বলেছে যে পদ্মা সেতুতে সবচেয়ে বাধা হচ্ছে তারা। তো সেই সরকার আসলো, এবং এমন কি দরকার ছিল যে ইলেকশনের 3 দিন আগে সে চুক্তিটা করবে। বুঝলাম যে এই চুক্তির ফলে যে কোনো জিনিসের পজিটিভ এবং নেগেটিভ আছে। আমি যদি একটা দোকানে একটা জিনিস কিনতে চাই, দাম বেশি দিয়ে কিনি আর যাই কিনে, আমি তো একটা প্রোডাক্ট পাবো, নিশ্চিত একটা প্রোডাক্ট পাবো, তো মিনিমাম তো একটা ভ্যালু হবে। তাদের সাথে যে চুক্তিটা হবে, তারা তো একটা প্রোডাক্ট আমাদেরকে দিবে এবং আমাদের কাছ থেকে নিবে। তো এখন গার্মেন্ট শিল্প রক্ষা করার জন্য, আমাদের শ্রমিককে কাজ করার জন্য, আমি যদি সবিনয় একটা কোশ্চেন করতে চাই, আপনি একজন দেখান বাংলাদেশের গার্মেন্ট শিল্পের পরে যে গার্মেন্টে চাকরি করে সে ধনী হয়েছে, ভালোভাবে চলার ই হয়েছে, একটা সুন্দরভাবে বসবাস করার জন্য একটা টিনের ঘরের বাইরে যে একটি ইটের একটা পাথরের একটা ঘর তৈরি করেছে, তার একটা ছেলেকে শিক্ষিত করতে পেরেছে, এবং তাদের যে মাল নিউট্রিশন আমরা বলি, অপুষ্টিতা থেকে রক্ষা পেয়েছে। আপনি এখানে গাজীপুর বলেন, এখানে নারায়ণগঞ্জ গেলে বিভিন্ন জায়গায় যান, যদি বাংলাদেশের অপুষ্টি চেহারা দেখতে চান, আমার এই গার্মেন্টসে চাকরি করা মা বোনদের দিকে থাকে। ভোরে সকালে যে খাবার তৈরি করে তারা যায়, রাতের পর রাত কাজ করে, তারা যদি ওভার টাইম এদিক সেদিক করে তারা। আর যদি গার্মেন্টসের মালিকদেরকে দেখতে চান, আমাদের এটাকে সিভিলাইজ যুগ বলি, গার্মেন্টসের মালিক, গার্মেন্টসের সন্তান, তাদের যে ব্যবহার, তাদের গাড়ি, তাদের সবচেয়ে দামি গাড়ি তারা চালায়, তাদের লাইফস্টাইল সবচেয়ে বেশি, তাদের মধ্যে একজনকেও পাবেন না যে তারা কখনোই অপুষ্টিজনিত কারণে কি হয়েছে। এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, তারা বাংলাদেশের পানিও খায় না। মেডিসিন তো দূরের কথা, গার্মেন্টসের যারা মালিক তারা বাংলাদেশের পানি ব্যবহার করে না, এরা খাইলে তাদের পেট খারাপ হয়, ডায়রিয়া হয়। সেই আমেরিকা যাদের সাথে চুক্তিটা করেছে, আমি একজন নাগরিক হিসাবে এটা আমার অধিকার যে কেন এটা ডিসকাস হচ্ছে না, কেন ডিসকাস হলো না, কেন আমরা জানতে পারলাম না যে পার্লামেন্টে এখন অনেকের হাতে গেছে। আমি আপনাকে পার্লামেন্টে অন্তর্বর্তী পর্যন্ত কেন এই বিষয়গুলো আলোচনা হলো না, কেন পার্লামেন্টের পাশ কাটিয়ে সেটা করা হয়েছে, এবং বর্তমান সরকার এটা নিয়ে ডিসকাস করে নাই, বিধায় এই সরকারের ইনভলভমেন্ট আছে। এবং আলটিমেটলি এটাই প্রুভ করে যে মেটিকুলাসলি ডিজাইন, সহজেই সরকার শেখ হাসিনা কথা মেটিকুলাসলি ডিজাইনের ফল, যেটা ডক্টর ইউনূস আমেরিকাতেই বলেছে। তাহলে কি এটা কি মেটিকুলাস ডিজাইনের অংশ?
আমার অবশ্যই আমার জানার অধিকার আছে আমি কি কোন প্রোডাক্টটা কিনবো। দেশের নাগরিক আমি, ডেমোক্রেটিক কান্ট্রি, আমার ভোটে নির্বাচিত হবে, তারা পার্লামেন্টে যাবে, তারা প্রাইম মিনিস্টার হবে, মিনিস্টার হবে, দেশ পরিচালনা করবে, নতুন সরকার হবে। যারা শেখ হাসিনা করে নাই বিদায় সেখানে বিরুদ্ধে আমি আন্দোলন করেছি, আপনিও আন্দোলন করেছেন, অনেকেই আন্দোলন করেছেন এবং রাতের পর রাত আন্দোলন করেছে। আপনি সাক্ষী যে আপনার এই টক শো থেকে আসার সাহস পেত না, আমি তখন সাহস করে কথা বলেছি। আপনি সাক্ষী যে এই টক শো করার পরে এই নিউজ সাহেব ওই দিন আমাকে অ্যারেস্ট করেছে, টক শোতে বাসায় ফিরতে পারিনি। এখন যে কোনো চুক্তি হোক না কেন সেটা। আরেকটা হলো যে সবচেয়ে কথা একটু সংক্ষিপ্ত করবো, যেহেতু আমি আজকে আসলে প্রিপার ছিলাম না। আপনি বলেছেন আপনার কথা রক্ষা করার জন্য আমাকে আসতে হয়েছে। আমার মা অসুস্থ, অনেকে আপনারা জানেন। আমি লুকিং আফটার হার, তো আমি এই একটু ঢুকতে পারিনি মার অসুস্থতার কারণে, খোঁজ খবর নিলাম। বিষয়টা হচ্ছে যে আমরা যে স্লোগানে আসছি, একত্রিত হয়েছি, এটা এন্টি ডিসক্রিমিনেশন, বৈষম্যহীনতার কারণে। এটা আমাদের মেজর সাহেব আরো ভালো, উনি অনেক টক শোতে বলেছেন, এন্টি ডিসক্রিমিনেশন, বৈষম্য থাকবে না, উঠা না মেধা, মেধা মেধা মানে আমরা আমাদের মেধার ফলে চাকরি পাবো। উনি যে 18 মাস থাকলেন, একটা মেধা সম্পন্ন কোন সিস্টেম তৈরি করে গেছেন যে তাদেরকে মেধার ফলে কোঠার বাইরে কেউ চাকরি পেয়েছে। রেজার উনি যে চুক্তিগুলো করেছেন, উনাকেই অথরিটি কে দিয়েছে? একটা ইন্টারিম গভর্নমেন্টের কি কোনো অথরিটি আছে ধাপাত দাবে এসব চুক্তি করা? এবং আপনারা দেখেছেন গতকালকে যে আমি একটা মামলা করেছি, এই উপদেষ্টারা কেউ যদি দেশের বাইরে যেতে না পারে, রিজন হচ্ছে যে এটা খুবই প্রতিষ্ঠিত। এবং আমাদের আখতারুজ্জামান সাহেব যখন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমল থেকে 1979-এ ইউনিসেফকে দেওয়া হয়েছে আমাদের টিকার ব্যবস্থা করার জন্য। এবং আমরা যারা গ্রামের সন্তান, আমাদের ছোটবেলায় যারা ফিল্ড ওয়ার্কার, যে মহিলাগুলো বাড়ি বাড়ি যেতেন, একটা করে ক্যাপসুলের মধ্যে একটা ব্যয় খাওয়াইতেন, ভিটামিন খাওয়াইতেন, ভিটামিন এ ঘুরে ঘুরে খাওয়াইতেন, যে কারণে আমাদের রাত কানা বলেন গ্রামে এই ভেসেলস, হামকে বলা হয় ভাপি, আমাদের টাঙ্গাইলের ভাষায় বলা হয় ভাপি উঠছে। সেই ভাপি উঠছে, সেই ভাপির ফলে উনি কিভাবে এটাকে ক্যান্সেল করলেন, এটাকে ওপেন প্রকিউরমেন্ট টেন্ডার ঘোষণা করলেন। ওপেন প্রকিউরমেন্ট মানে কি? সে আদম জাবের লাইসেন্স নিয়েছেন, সে 600 কোটি টাকা মাফ করেছেন, সে গ্রামীণ ব্যাংকের আমার আপনার শেয়ারকে সংখ্যায় কমিয়ে দিয়েছেন, সে এই দেশে এসে যে 18 মাসের মধ্যে মিনিমাম 36 মাস দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন জায়গায় লেকচার দিয়েছেন। আর এই যে আপনার এই যে একটা প্রতিষ্ঠিত ইউনিসেফের মতো একটা জিনিস, যারা আমাদেরকে নির্মূল ভাবে দিয়ে এই হাম ব্যবস্থাকে জাদু করে পাঠিয়ে দিয়েছিল, সেখানে আজকে যে প্রতিদিন আমরা সাক্ষী হচ্ছে আমাদের ইনফ্যান্ট শিশুদের মারা যাচ্ছে, এই অসহায় মা, অসহায় প্যারেন্টস, অসহায় পরিবার। এবং যেহেতু যারা আখতারুজ্জামান সাহেব শুধু একজন আর্মি পার্সোনালিটি, একটা পলিটিশিয়ান, উনি এলাকায় ওনার যোগাযোগ আছে, এখনো বাংলাদেশের 50% লোক হসপিটালে যাওয়ার মতো ব্যবস্থা নাই, কারণ সরকারি হসপিটালও বেড থাকে না, চিকিৎসার সুযোগ নাই। প্রাইভেট হসপিটাল গুলো এখন সব ধনী লোকের হয়েছে। এবং যে এনজিও, সরকার এনজিও সরকার পরিচালনা করেছেন, আপনাকে একটা ইনফরমেশন দেই, ব্র্যাক ইউনিভার্সিটিতে বাংলাদেশের কোনো গরিব মানুষের ছেলে মেয়ে পড়ে না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে আমির সাহেবকে স্যার উপাধি দেওয়া হয়েছে, কেউ পড়ে না। এই গ্রামীণ ইউনিভার্সিটিতে কেউ গরিব মানুষের সন্তান আপনি পাবেন না। এই যে এনজিও গুলো এখন মেডিকেলে চলে গেছে, তারা এখন বিভিন্ন জায়গায় হসপিটাল নির্মাণ করছেন, ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ করছে, সেখানে কোনো গরিব মানুষের চিকিৎসা হয় না, গরিব মানুষের কোনো সুযোগ সুবিধা নাই। ওই বুড়োকার বাচ্চাদের সরকারি হসপিটালে যে তাদেরকে যেতে হয়, সেখানে কোনো সিট সেখানেই পারে। আপনারা দেখেছেন বাংলাদেশে যে প্লাস্টিকের পানি খাওয়ার ওয়েস্ট বোতলের মধ্যে পানি দিয়ে আমাদের দেশের এই দেশপ্রেমিক লোকেরা যারা তাদের স্বল্প ইয়ের মধ্যে অক্সিজেনের মতো তৈরি করে বাঁচানোর চেষ্টা করছেন, হু হ্যাজ গিভেন দ্যাট অথরিটি টু ইউনিট সরকার এটাকে ক্যান্সেল করার জন্য? এই যে তাদের এক একটা, এবং আপনি কি জানেন যে নগদ, বিকাশ, উনি যে সম্পদের মধ্যে একটা লাইসেন্স দিয়েছেন এই সেম ক্যাটাগরি, যেখানে প্রতিদিন 32 কোটি টাকা 3200 কোটি টাকা লেনদেন হয়, এবং সেটা নগদ এবং বিকাশকে ছাড়িয়ে যাচ্ছে, সেটা আমরা কেউ জানি না, সম্পদ কোনো আশেপাশেও নাই। রকেট, বিকাশ, এর মধ্যে উনি লাইসেন্স করে নিয়ে নিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোনো ভালো জিনিস আসুক আমরা প্রশংসা করবো, যে কোনো খারাপ জিনিস আমরা সহজ, যে ভালো আর খারাপ যাই হিসেবে হোক না কেন, ইটস আওয়ার রাইটস টু নো। যে আমাদের পলিটিশিয়ানদের কাছে তো আমরা দেশটাকে লিজ দেই না, পলিটিশিয়ানরা ইজ এ ট্রাস্টি অফ আস। এই জন্যই কি আপনি রিড করেছেন তারা যাতে পালাতে না পারে? তারা তো অবশ্যই, কারণ
তারা পালাতে কারণে 100 লোক পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ফাঁসির মামলা হচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা যে আমাদের শত শত ইনফ্যান্ট শিশুদেরকে হত্যা করেছে এবং ইন্টেনশনালি, কারণ ইন্টেনশন এই জন্যই আপনাকে বলবো, রানা ফ্লাওয়ার, she is the representative of the UNICEF. সে তাদেরকে বলছে ফর গড সেক প্লিজ ডোন্ট ডু দিস। ইউনিসেফ প্ল্যান করেছে, শুধু ইউনিসেফ না, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ইন্টারিম গভর্নমেন্ট কি উনি এত ডিসপারেট কেন হলেন? ডেফিনেটলি হি হ্যাজ দ্য পার্সোনাল ইন্টারেস্ট, দ্য অল দ্য অ্যাডভাইজার হ্যাজ দ্যার পার্সেন্টেজ, যে কারণে তারা মানুষের মৃত্যুকে তারা কোনো পরোয়াও করে নাই। যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমল থেকে আরম্ভ করে এই শেখ হাসিনা শেষ পর্যন্ত এইটা বলবৎ ছিল, কেউ এটার মধ্যে কাজ করেন নাই। সবখান থেকে তাদেরকে খেতে হবে, সবখান থেকে। আর তারা যদি চুক্তি করে যায়, সেটা যত ভালো চুক্তি হোক না, আমি নির্দ্বিধায় সেটাকে ভালো বলতে পারবো না, কারণ তাদের যে সব অ্যাক্টিভিটিস করে গেছে সবগুলো হচ্ছে ফোর্স দেশদ্রোহী। এবং আমি এই কারণে মামলা করেছি, কালকে ইনশাআল্লাহ ফার্দার হিয়ারিং হবে। কারণ আমরা যদি এদেরকে অ্যাকাউন্টেবল না করতে পারি, দায়বদ্ধ না করতে পারি, দেশের মানুষ যদি এদের বিরুদ্ধে কথা না বলে, শুধু এদের, আমি তো একদিন বেপরোয়া হয়ে যাবো, আমি তো একদিন স্বৈরাচার হয়ে যাবো, আমি তো একদিন টাইরান হয়ে যাবো, আমি তো দেশের সম্পদ বেগম পাড়া যাবো। আমাদের জনাব আখতারুজ্জামান সাহেব বাংলাদেশে আছেন, ওনার অনেক কলিগ, অনেক ফ্রেন্ডস, তারা বেগম পাড়ায় থাকেন, তারা রিটায়ারমেন্টের পরে চলে গেছেন, সবকিছু নিয়ে বেগম পাড়ায় থাকেন, কিন্তু উনি কিন্তু সুখে দুঃখে বাংলাদেশে আছেন, বাংলাদেশের মানুষ নিয়ে কথা বলেন। ওনার সাথে আমরা অনেক সময় তর্ক করি, অনেক সময় আমরা রাগারাগি করি, কিন্তু তারপরেও কিন্তু যে রাত্রে এসে 11:30 বাজে আপনার সাথে কথা বলতে, দেশের মানুষের কথা বলতেছে। প্রশ্ন আমাদেরকে হচ্ছে যে আমরা এই দেশে যারা থাকি, এই হট অ্যাটমসফিয়ার, না খাওয়ার মধ্যে, এই অপুষ্টির মধ্যে থাকি, আমরা তো বিদেশ যাই না। আমি তো আপনার বিদেশে ছিলাম, আমরা তো ওখানে অনেক আর্মি অফিসার, অনেক ডিফেন্সের অফিসার, দে আর সেটেল দেয়ার, দে আর লিভিং দ্য গুড লাইফ, এবং তাদের কোনো ওই পাবলিক ফান্ড দিতে হয় না। হোয়ার দে হ্যাভ গট দ্য ফান্ড, সরকারি বিউরোক্রেটিক্স, অনেক আমলারা, তাদের সন্তানরা ওখানে বাড়ি টাড়ি করে এস্টাবলিশ হয়ে সেটেল, তাদের সন্তানদের পড়া, তারপর 2 দিন পর তারা যায়। তো এই দেশের তো মানুষ, কথা বলতে হবে দেশ নিয়ে। আমরা যদি দেশ নিয়ে কথা না বলি, তাহলে কথাটা বলবে কি? আমরা যদি দেশের কথা না ভাবি, দেশের কথা ভাববে কি? আমরা যদি কোশ্চেন না তুলি, তাহলে আমাদের শিক্ষিত হয়ে লাভটা হলো কি? যেমন আমি সিম্পল একটা কোশ্চেন, পার্লামেন্ট স্টিল আছে, কেন পার্লামেন্টে চুক্তি নিয়ে কথা হলো না? এখানে বিএনপি এবং জামাত পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতেছে, এবং তারাই কেন তারা চুক্তি নিয়ে কথা বলতো? তার মানে ডাল বেকুস কালা হয়, কোনো সমস্যা আছে দেখে তো তারা কথা বলছে না। এই সমস্যা আজকে হয়তো তারা জবাব দিতে হচ্ছে না। শেখ হাসিনা যেমন জবাব আমরা চাচ্ছি, আমরা তার সম্বন্ধে কথা বলছি, 2 দিন বললে কিন্তু দেশের মানুষ কথা বলবে। আজকে যে বীজ বপন হচ্ছে, সেটা কিন্তু আগামী দিন গাছ হবে, সেটার মধ্যে কিন্তু ফল ধরবে, সেইটার তিক্ততা কিন্তু সবাইকে গ্রাস করবে। তাই বলেছি, দেশটা আমার, আপনার, দেশের মানুষ ভালোবেসে আপনাদের কিছু যাই কিছু করেন না কেন, প্লিজ শেখ হাসিনার মতো করবেন না। ভারত বাংলাদেশের উপর রাস্তা দিবে, আমরা জানলাম না, সে সকল আছেন আপনার টেবিল টক আমি করেছি, আজকে কেন এটা করবো না।